পানির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত আলোচনা চলছে মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা। আমাদের গবেষণায় সক্রিয়ভাবে যুক্ত হতে হবে, আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে হবে, যাতে বিশ্বমানের বিশেষজ্ঞদের চিন্তা ভাবনা অভিজ্ঞতা আমরা কাজে লাগাতে পারি। 16 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পদক প্রদান। আগামী 1 বছরে 10,000 কর্মী নেবে জাপান, জানালেন রাষ্ট্রদূত। জালিয়াতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় কমছে মধ্যপ্রাচ্যের ভিসা, বলছেন বিশ্বসচিব। দেশে নতুন উদ্যোক্তা তৈরিতে সরকারি সহায়তা অনুকূল পরিবেশ চান ব্যবসায়ীরা। মূলধন জোগাতে সহজ শর্তে ঋণ দিতে ব্যাংকগুলোর প্রতি আহ্বান। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। সাথে আছি আমি সারা মেহজাবিন। দেখছিলেন শিরোনামগুলো, এবার বিস্তারিত। বঙ্গোপসাগরে মৎস্য আহরণের সঠিক কার্যক্রম গ্রহণে গবেষণা বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, উপকূলীয় অঞ্চলের সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে তার সরকার। জাতীয় মৎস্য সপ্তাহ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। মৎস্য সপ্তাহ উদযাপিত হচ্ছে। সোমবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে মৎস্য খাতে অবদানের স্বীকৃতি হিসেবে 16 জনকে পদক তুলে দেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। স্বর্ণপদক পাচ্ছেন জনাব মোহন বিশ্বাস, জেলা ঝিনাইদহ। মৎস্য উপদেষ্টা তুলে ধরেন এই খাতের বিপুল সম্ভাবনার কথা। আমাদের প্রায় 261 প্রজাতির স্বাদু পানির মাছ আর ছোট প্রজাতির মাছ আছে 143টি। এই সংখ্যা আরো বেশি ছিল। অনেক প্রজাতি হারিয়ে যাচ্ছে। আমরা সেই হারিয়ে যাওয়া মাছের বৈচিত্র্য ফিরিয়ে আনার চেষ্টা করছি। উদ্বোধনী ভাষণে প্রধান উপদেষ্টা মৎস্য খাতের অবদানের জন্য প্রকৃতি ও পানির প্রতি সবাইকে সদয় হওয়ার আহ্বান জানান। বলেন, প্রকৃতি প্রতিবেশ নষ্ট হলে মাছ উৎপাদন একসময় বন্ধ হয়ে যাবে। দুনিয়ার বর্জ্য সব আমরা পানির মধ্যে যা কিছু আছে আমাদের সব কাজ পানির দিকে দিয়ে দিচ্ছি। আমরা নদী শাসনের কথা বলি, হয়তো নদী পালনের কথা বলি না। তা সেই শাসন করতে চাই আমরা, এবং শাসনের নামে তার প্রতি যত নির্দয় হওয়ার জিনিস সেটাও করে। সামুদ্রিক মৎস্য সম্পদের বিপুল সম্ভাবনার কথা উল্লেখ করে গভীর সমুদ্রে মৎস্য আহরণের সুযোগকে কাজে লাগানোর আহ্বান জানান ডক্টর ইউনূস। আমাদের জানতে হবে কি কি ধরনের মৎস্য সম্পদ এই সমুদ্রের পানির তলায় আছে। আমাদের বুঝতে হবে কেন আমরা এটা পাচ্ছি না। সমুদ্র উপকূলীয় অঞ্চলের সম্পদ ও পরিবেশের টেকসই ব্যবহার নিশ্চিত করতে আমরা আমাদের বন্ধু দেশগুলোর সঙ্গে আলোচনা করছি এবং তারা সাড়া দিচ্ছেন। অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি মাছের রপ্তানি বৃদ্ধিতে উদ্যোগ নিতে সবাইকে সমন্বিত উদ্যোগ নেওয়ার কথা বলেন প্রধান উপদেষ্টা। কিন্তু যে প্রকৃতি আমাদের কাছে এটা এনে দিল, তার প্রতি সদয় হবার কথাটা আমাদের কাছে চিন্তা করতে হবে। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। বিদেশে শ্রমিক পাঠানোর অনিয়মের জন্য এখন পর্যন্ত কোনো এজেন্সি বা ব্যক্তিকে শাস্তির আওতায় আনা হয়নি, যে কারণে মধ্যপ্রাচ্যে দিন দিন ভিসা প্রাপ্তির হার কমছে বাংলাদেশিদের। এমন মন্তব্য প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর। বিকালে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় আর্কাইভ অডিটোরিয়ামে বিডি জবস আয়োজিত জাপানে উচ্চশিক্ষা কর্মী প্রেরণ বিষয়ক এক সেমিনারে সব কথা বলেন তিনি। এ সময় জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী বলেন, শুধুমাত্র ভাষার দক্ষতার ভিত্তিতে জাপানে আগামী 1 বছরে 10,000 শিক্ষার্থী পাঠানোর লক্ষ্য ঠিক করেছে সরকার। অধিক সংখ্যক জনশক্তি রপ্তানির চেয়ে দক্ষ লোকবল রপ্তানি বেশি গুরুত্বপূর্ণ বলেন দাউদ আলী। এখানে যে একটা সিস্টেমিক বিষয় আছে, অনিয়ম হচ্ছে অনেক, এটা নিয়ে আমরা কোনো পদক্ষেপ নিচ্ছি কি নিচ্ছি না, কোনো অ্যাকশন নিচ্ছি কিনা, এমন কোনো প্রমাণ আছে, কোনো এভিডেন্স আছে যে আমরা কখনো শ্রমিকদের ব্যাপারে কোনো অনিয়মের জন্য কাউকে কখনো শাস্তি দিয়েছি? আমার কাছে কোনো উদাহরণ নাই। তো সেজন্য আমাদের একটা ইন্টেনশনের অভাব বা একটা রেপুটেশনের প্রবলেম থাকে। তখন দেখা যায় যে নেপালের সাথে আমাদের গ্যাপটা খুবই বেশি। দেশে নতুন উদ্যোক্তা তৈরিতে সরকারি সহায়তা অনুকূল পরিবেশ চেয়েছেন ব্যবসায়ীরা। তাদের মূলধন যোগানে সহজ শর্তে ঋণ দিতে ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তারা। সোমবার রাজধানীর একটি হোটেলে
HSBC রপ্তানি ট্রফি প্রদান উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তারা। রপ্তানিকারকদের উৎসাহিত করতে এই রপ্তানি ট্রফি দেওয়ার ঘোষণা দিয়েছে HSBC। কঠিন সময় পার করছে দেশের অর্থনীতি। একদিকে ডলার সংকট, ঋণের উচ্চ সুদ, আমদানি ব্যয় বৃদ্ধি সহ নানামুখী জটিলতায় ব্যবসায়ীরা। অন্যদিকে জ্বালানির সংকটে ব্যাহত হচ্ছে উৎপাদন। এমন চ্যালেঞ্জিং সময়ে থমকে আছে বিনিয়োগ, অনেকটা বন্ধ আছে ব্যবসা সম্প্রসারণ। সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। সোমবার রপ্তানি ট্রফি প্রদান উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, এমন বাস্তবতায় নতুন উদ্যোক্তা তৈরিতে সবচেয়ে বেশি প্রয়োজন সরকারি সহায়তা আর উপযুক্ত ব্যবসার পরিবেশ। সেই সাথে নিশ্চিত করতে হবে মূলধনের যোগান। গভর্নমেন্ট যদি একটু ফ্যাসিলিটেটর ভূমিকাটা একটু বড় আকারে দেয়, ব্যাংকগুলো যদি একটু উদারভাবে আসে, ডেফিনেটলি এটা ফ্লারিশ করবে। এই ধরনের একটা অ্যাওয়ার্ড আমাদের ব্র্যান্ডদের কাছে একটা মেসেজ দিয়েছে। সো আমি দেখলাম যে অবশ্যই আমাদের বিজনেসে এটা অনেক হেল্প করেছে। এ সময় উদ্যোক্তাদের উৎসাহিত করতে রপ্তানি ট্রফি প্রদানের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক বাণিজ্যিক ব্যাংক HSBC। এই ট্রফি দেশের সফল প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের সাফল্য এবং বৈশ্বিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরো সুদৃঢ় করবে বলে আশা HSBC-র। বিশ্বায়নের যুগে যেটা বলেছে যে এক্সপোর্টের বাজার বাড়ছে, গার্মেন্টস এক্সপোর্টের কথা ধরি, সেখানে আমাদের সিংহভাগ। তো সেটার 20% USA, 10% UK, 50% EU, আর 20% হচ্ছে নন EU, নন US এবং নন UK। বাজারের গতি প্রকৃতি ভিন্ন হচ্ছে, এশিয়ার বাজার বাড়ছে। বাণিজ্য মন্ত্রণালয় এবং দ্য ব্রিটিশ হাই কমিশনের যৌথ উদ্যোগে এই ট্রফি দেয়া হবে, যার তারিখ ঘোষণা হবে 1 মাস পর। এক্সপোর্ট খাতকে আরো আসলে এগিয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। জাতীয় রাজস্ব বোর্ডের আন্দোলনের সময় দাপ্তরিক কাজে বাধা দেওয়ায় আরও 4 কর কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সংস্থাটি। সোমবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগের এক আদেশে তাদের বরখাস্ত করা হয়। এই বরখাস্তের আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়। সাময়িক বরখাস্তকৃতরা হলেন সিলেটের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার সাধন কুমার কুন্ডু, খুলনা মোংলা কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার আবুল আলা মোহাম্মদ আমিমুল ইহসান খান, চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির যুগ্ম কমিশনার সানোয়ারুল কবির ও খুলনা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটর উপকমিশনার সাইদুল ইসলাম। আন্দোলনের জেরে এনবিআর সদস্য থেকে প্রহরী পদবি পর্যন্ত গত 1.5 মাসে সব মিলিয়ে 31 কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে ঢাকা ও চট্টগ্রামের পুঁজিবাজারে। একই সঙ্গে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ বেড়েছে উভয় বাজারে। এছাড়াও লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার দরও বেড়েছে। সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস শেষে ডিএসইতে সবকটি সূচকের মান বেড়েছে। প্রধান মূল্য সূচক DSEX 18 পয়েন্ট বেড়ে অবস্থান নেয় 5419 পয়েন্টে। সূচকের সঙ্গে এদিন ডিএসইতে লেনদেনও 174 কোটি টাকা বেড়েছে। এছাড়া হাত বদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে দাম বেড়েছে 242টির, কমেছে 94টির এবং অপরিবর্তিত রয়েছে 64টি কোম্পানির শেয়ারের দাম। অন্যদিকে দেশের অপর পুঁজি বাজার সিএসইতেও সার্বিক সূচক CASPI 61 পয়েন্ট বেড়েছে। পাশাপাশি গত কার্যদিবসের তুলনায় লেনদেন 5 কোটি টাকা বেড়েছে। ফরিদপুরের বাজারগুলোতে প্রতিনিয়ত বাড়ছে সবজির দাম। ভোক্তা পর্যায়ে বৃদ্ধি পেলেও পাইকারি বাজারে ন্যায্য মূল্য পাচ্ছে না কৃষক। উৎপাদক থেকে ভোক্তা পর্যন্ত পৌঁছাতে হাত বদলেই বেড়ে হচ্ছে দ্বিগুণ। এমন বাস্তবতায় বাজার মনিটরিং এর যথাযথ ব্যবস্থা না থাকায় ক্ষুব্ধ ক্রেতারা। তবে অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় আনার কথা জানিয়েছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। খায়রুজ্জামান সোহাগের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। কাক ডাকা ভোর থেকে হাট ডাকে ব্যস্ত ফরিদপুরের হাজী শরীয়তুল্লাহ পাইকারি সবজি হাট।
সবজি নিয়ে ভোরেই হাটে হাজির হন কৃষক, তাদের থেকে কিনে নেন পাইকাররা। পাইকারি বাজারে কৃষক পর্যায়ে প্রতি কেজি পটল 55 টাকা, ঢেঁড়স 50 টাকা, চিচিঙ্গা 40 টাকা, করলা 60 টাকা করে বিক্রি হলেও খুচরা বাজারে ভোক্তা পর্যায়ে একই সবজি প্রকার ভেদে বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা দরে। শুধু সবজিই নয়, জেলার উৎপাদিত মরিচ ও পেঁয়াজের বাজারেও একই অবস্থা। পাইকারি বাজারে 2200 থেকে 2300 টাকায় পেঁয়াজ বিক্রি হলেও খুচরা বাজারে বিক্রি হচ্ছে 2800 থেকে 3200 টাকায়। আর প্রতি কেজি মরিচের দাম পড়ছে 280 টাকা। 35% বইতে 18 কেজি পটল হয়েছে, বেশি 70 টাকা কেজি, কিন্তু খরচের পয়সা ওঠে না। ওষুধ সার এগুলো দিতে গেলে আমাদের দেখা গেল যে খরচ করি, অবদের আমাদের দেখা গেল আমরা সংকটে পড়ে যাই। খাতাতে মাল আনি, আমরা তেমন টাকা পাই না, যারা কিনে নিয়ে খুচরা বিক্রি করে ওদের লাভ। হঠাৎ করে সবজির দাম বেড়ে যাওয়ায় বিপাকে সাধারণ ভোক্তা। সবজির অবস্থা তো ভয়াবহ, 2 দিন আগেও বেশ মোটামুটি কিনা যেত, এখন যে অবস্থা তো কিনার ভয়াবহ অবস্থা। সবকিছুর ক্রয় ক্ষমতার বাইরে, সবকিছুর দাম বেশি, 100 টাকার নিচে কোনো তরকারিই নেই। এদিকে চাহিদার তুলনায় বাজারে সবজি সরবরাহ কম থাকায় মূল্য বৃদ্ধি পাচ্ছে বলে জানান বিক্রেতারা। আমদানি বাজারে কম হওয়ার কারণে আমাদের পেঁয়াজের বাজার একটু বেশি, আমাদের বেশি দামে কিনে বেশি বিক্রি হতেছে। সবজির সরবরাহ কমছে, আমরাও কিনতে পারতেছি না, বাজারে এসে পাইতেছি না, কম আসতেছে, কম বেশি দামে কিনতে হইতেছে আর বেশি দামে বিক্রি করা লাগতেছে। অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হচ্ছে বলে জানায় জেলা ভোক্তা অধিকার। অধিক মূল্যে পণ্য বিক্রয় করছে বা বাজারে অস্থিতিশীলতার চেষ্টা করছে, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। শুধু আশ্বাস নয়, বাজার মনিটরিং জোরদারের মাধ্যমে নিত্যপণ্যের দাম ক্রেতা সাধারণের হাতের নাগালে থাকবে, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে বন্যায় কুষ্টিয়া দৌলতপুরের চিলমারি ও রামকৃষ্ণপুর ইউনিয়নের কয়েকশো হেক্টর জমির মরিচ, সবজি, কলা সহ বিভিন্ন ধরনের ফসলের ক্ষেত তলিয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষক। সরকারি সহায়তা চান তারা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে প্রণোদনার আওতায় আনা হবে। মাহতাবউদ্দিন লালনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারি ও রামকৃষ্ণপুর ইউনিয়নের দিগন্তজোড়া ফসলি জমি এখন পানির নিচে। হঠাৎ বন্যা আর টানা বৃষ্টিতে এসব এলাকার অধিকাংশ জমির আমন ধান সহ সব ধরনের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঋণ নিয়ে চাষাবাদ করে এখন ক্ষতির মুখে কৃষক। ধান এগুলো ডুবে গেছে। পাশাপাশি যে আমাদের চিলমারিতে প্রায় 19টা গ্রাম আছে, সেই গ্রামের ম্যাক্সিমাম গ্রামগুলো পানির নিচে নেমে যেত। এই মৌসুমে ধান, পাট ছিল, তারপরে আপনার তিল ছিল, কাউন ছিল, সব যদি সরকার একটু চোখ দিয়ে তাকাইতো তাহলে মনে হয় আমাদের সবার জন্য, সব কৃষির জন্যই ভালো হতো। সরকারি প্রণোদনা কার্যক্রমে অনিয়ম ও বাছাই প্রক্রিয়ায় স্বজনপ্রীতির অভিযোগ অনেক কৃষকের। আমার বুদ্ধির বয়স থেকে ধরেন আমি এত বড় হয়েছি, কৃষি বিভাগের মনে করেন যে কোনো সহযোগিতা পাইনি, কেউ দেখিও নাই যে সহযোগিতা করছে। হয়তো দেখা যায় আবাদ করতে লস হয়ে যায়, হয়তো আবাদ কিছু নষ্ট হয়ে যায়, এমনি তো লস আবার নষ্ট হয়ে যায়, আর আমার তো কোনো অনুদান পাইও না। যে আমরা যে কৃষিকাজ করি, এই কৃষিকাজ থেকে যেন সরকারি থেকে যদি আমরা এরকম ভাবে কৃষির কিছু এরকম ভাবে বীজ উৎপাদন যেগুলো হয় সেগুলো যদি আমাদেরকে একটু সহযোগিতা করে। অবশ্য স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় এখনো কোনো কার্যক্রম শুরু হয়নি। তাই সরকারের কাছে আমার ইউনিয়নের পক্ষ থেকে আকুল আবেদন এই যে আমাদের জনগণের কথা, অবস্থার কথা বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য আমি বিনীতভাবে আবেদন করছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, পানি নেমে গেলে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ করা সম্ভব হবে। তবে প্রণোদনার অনিয়মের বিষয়টি সঠিক নয় বলে দাবি এই কর্মকর্তার। সরকারের উপর প্রণোদনা দেবে, সেই নিয়ে সেই প্রণোদনার এদেরকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করবো আমরা। যে সুবিধাগুলো দেয় সেটা ইউনিয়নেরই ভাগ হয়, ঠিক আছে। কৃষি বিভাগের তথ্য মতে শুধু দৌলতপুর উপজেলার 2টি ইউনিয়নে অন্তত 5000 কৃষকের 1000 হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। যুক্তরাজ্যে এখন অনেক কম ভাড়ায় পাওয়া যাচ্ছে টেসলার ইলেকট্রিক গাড়ি। এখন 1 বছর আগের তুলনায় প্রায় অর্ধেক খরচে টেসলার ইলেকট্রিক গাড়ি ভাড়া নিতে পারবেন ব্রিটিশ চালকরা। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে রয়টার্স। সংবাদ মাধ্যমটি জানায়, বিক্রি কমে যাওয়ায় গাড়ি লিজিং সংস্থাগুলোকে
প্রায় 40% পর্যন্ত ছাড় দিতে বাধ্য হয়েছে টেসলা। এছাড়া গাড়ি রাখার জায়গার অভাবও একটি বড় কারণ বলে জানিয়েছে রয়টার্স। তবে টেসলা বা অন্য কোনো সংস্থা এখনো এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি। এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।